হাই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প করব আরএফ কং এর লেখা দ্য বার্নিং গড এই বইটাকে নিয়ে। এই বইয়ের আগে দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টকে আমি আমার এই চ্যানেলেতে ডিসকাস করে নিয়েছি তোমাদের সাথে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া রইল, তোমরা দেখে নিতে পারো। প্রথম পার্টটার নাম হলো দ্য পপি ওয়ার, সেকেন্ড পার্টটার নাম হলো দ্য ড্র্যাগন রিপাবলিক, আর থার্ড পার্ট হলো এইটা। অনেকদিন আগেই আমার এই বইটা পড়া হয়ে গিয়েছিল, কিন্তু সামহাও ভিডিও বানাবার সময় করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি সেই সময়টা এসে গেছে, আর আজকে এই পার্টেতে আমি ঠিক কী পড়েছি সেটা তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেলের ভিডিও বা কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দয়া করে এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, তাহলে এই বইটার সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানতে পেরে যাবে। সো প্রথমেই তোমাদের সাথে কথা বলে নিই দ্য পপি ওয়ার নিয়ে। পপি ওয়ার যখন আমি পড়তে শুরু করেছিলাম আমার কিন্তু পড়ে অসাধারণ লেগেছিল, কারণ গল্পটা খুবই ফাস্ট ফ্রেজে চলছিল। বইয়েতে খুব হিরোইক আর খুব স্যাটিসফাইং মোমেন্টস ছিল, যে মোমেন্টসগুলো পড়ে বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমরা কানেক্ট করতে পারছিলাম কোনো না কোনো জায়গাতে দাঁড়িয়ে। সেকেন্ড পার্টেতে মানে দ্য ড্র্যাগন রিপাবলিকেতে এসে বইটা আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকে, এবং এমন এমন ঘটনা বইয়ের ভেতরে ঘটতে থাকে যেটা পড়ে হয়তো আমাদের মনে হতে পারে পাঠক হিসাবে যে এই ঘটনাটা বইয়ের ভেতরে না থাকলেও পারতো, কারণ এই ঘটনাটার সাথে মেন প্লটের কোনো যোগ বা সান্নিধ্য নেই। এবং তৃতীয় খণ্ডে মানে দ্য বার্নিং গডেতে এসে সেই জিনিসটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে থাকে, কারণ মেন প্লটের সাথে যোগ সান্নিধ্য নেই এরকম অনেক ক্যারেক্টারকে এখানে ইন্ট্রোডিউস করা হয়। এবং বইয়ের যে শেষটা, সেই শেষটাকে আমি খুবই রেসপেক্ট করব, এবং শেষটা আমার খারাপ লাগেনি, এক কথায় দাঁড়িয়ে পড়ে ভালোই লেগেছে। সো চলো আমরা জেনে নিই যে এই বইটাতে আমরা ঠিক কী রকমভাবে স্টোরিটাকে দেখতে পাবো। আচ্ছা, তো বার্নিং গডের স্টোরিটা একেবারে ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ বেশি শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর এখন আমাদের কাছে সময়ের বড়ই অভাব, তাই না? এত বড় এক্সপ্লেনেশন শুনবে কে? সো চলো একেবারে ছোট করে দ্য বার্নিং গডের স্টোরিটা তোমাদের জন্য। যারা যারা পপি ওয়ার বা ড্র্যাগন রিপাবলিকের স্টোরিটা জানো তারা ইমিডিয়েটলি বুঝে যাবে আমি কোন কোন চরিত্রদের ব্যাপারে এখানেতে কথা বলছি। সো এখানেতে একটা নতুন চরিত্রকে ইন্ট্রোডিউস করা হবে, সেই চরিত্রটার নাম হলো সৌজি বলে। আর সৌজির যে চরিত্রটা থাকবে সেই চরিত্রটাকে আমরা প্রথমে পড়ে আমাদের এরকম মনে হবে যে না, চরিত্রটা বেশ ভালো, বুদ্ধিমানও বটে, কিন্তু এই চরিত্রটা কোনো না কোনো জায়গাতে গিয়ে রিনের সাথে বিট্রে করবে। আর যখন রিনের সাথে বিট্রে করবে তখন সেটা রিনের একটা ইগোতে তো লাগবেই, আর রিন তো প্রতিশোধের আগুনে এমনিই জ্বলছে, ওর ভেতরে ফিনিক্সও রয়েছে। পরবর্তীকালে রিনের যখন সময় আসবে এই চরিত্রটা থেকে প্রতিশোধ নেওয়ার, রিন একে জনসমক্ষে হত্যা করবে এবং নিজের পাওয়ার প্লেটা খুব সুন্দর করে বোঝাবে যে আমার বিপক্ষে গেলে কিন্তু এই রকম অবস্থায় আমি সকলের করব। অন দি আদার হ্যান্ড সৌদাজিকে এখানেতেও রিন দেখতে পাবে, আর সৌদাজিকে দেখে রিনের মেরে ফেলা উচিত ছিল বা অ্যাটাক করা উচিত ছিল, কি করা উচিত ছিল ভগবান জানে। বাট মানে বেসিক্যালি সৌদাজির কোনো কথাই ওর শোনা উচিত ছিল না, রাইট? বাট না, রিন তো রিন আবার সৌদাজির কথাতে নিজেকে ম্যানিপুলেট হতে দেবে। এখানেতে আমরা জিয়াংয়ের ব্যাপারে একটা বিশাল বড় সিক্রেট জানতে পারবো, যে হ্যাঁ জিয়াং অ্যাকচুয়ালি কে, জিয়াং ঠিক কতটা পাওয়ারফুল। আরও একটা পাওয়ারফুল ক্যারেক্টারকে দেখতে পাবো আমরা, রিগা বলে। আর রিগাকে ওরা খুঁজতে আবার চুলুখড়িরে যাবে, কারণ রিগা প্রচণ্ড পাওয়ারফুল, আর ওরা এটা চেয়েছিল যদি রিগাকে ওরা নিজেদের টিমে করে নিতে পারে চুলুখড়ির থেকে বার করে, তাহলে ওদেরকে কোনো ওয়ারেতে আর হারানো সম্ভব হবে না। কিন্তু রিগার পাওয়ার দেখে রিন নিজেই ভয় পেয়ে যাবে, আর হ্যাঁ রিনকে বাঁচাতেই কিন্তু জিয়াং মারা যাবে। আর হ্যাঁ সৌদাজিও এক কথায় দাঁড়িয়ে তাই। আর বাই দ্য ওয়ে রিগার লাভ ইন্টারেস্টও ছিল বইয়ের ভেতরে কিন্তু সৌদাজি, ঠিক আছে? আর সৌদাজিরও লাভ ইন্টারেস্ট ছিল রিগা সামহাও। তো এইটা আমরা এখানেতে জানতে পারবো। স্টোরিটা আরও আগে এগোতে থাকবে, আর এগোতে এগোতে আমরা এটা দেখতে পাবো যে নেজা এই বইটাতে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এবং রিনকে সে ভালো মতোভাবে টক্কর দিতে পারছে। রিনকে মেরে ফেলার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নেজা আগেন রিনকে মেরে ফেলবে না, কারণ নেজার একটা ফিলিংস তো বরাবরই রিনের প্রতি ছিল। ও রিনকে মারতেও কোনোভাবে মারতে আবারও পারবে না, রিনকেও প্রত্যেকবারই ছেড়ে দেবে।
আর কিতায়ের যে ক্যারেক্টারটাকে আমরা এই বইতে যখন দেখতে পাবো, আমরা দেখব যে কিতায় কিন্তু যেরকমভাবে রিনের পাশে বরাবর ছিল ঠিক সেরকমভাবেই থাকবে। আর শেষে কিতায়ের ব্যাপারে আমরা এটা জানতে পারবো যে কিতায় যে রিনের পাশে সবসময় এরকমভাবে ছিল সেটার রিজনটা কিন্তু ভালোবাসাও ছিল। রিনকে কিতায় প্রচণ্ড পরিমাণেতে ভালোবাসতো, তাই জন্যই কিন্তু রিনের সমস্ত অন্যায় মেনে নিয়ে কিতায় রিনের পাশে দাঁড়িয়েছিল। আর রিন যখন বইয়ের শেষে একটা টাইমে দেখতে পাবো যে আমরা বলি না পাওয়ার যে মানুষকে কতটা ইনসিকিওর বানিয়ে দিতে পারে সেটা আমরা রিনের চরিত্রটা থেকে দেখতে পাবো। ঠিক আছে, রিন যখন অতিরিক্ত বেশি পাওয়ারে চলে আসবে না, তখন রিন পুরোপুরি স্যানিটি হারিয়ে ফেলতে থাকবে। ও ভাববে ভাই সবাই আমাকে হয়তো বিট্রে করতে পারে, সবাইকে মারবার জন্য উদ্যত হবে, একটা আলাদাই ভায়োলেন্স ওর ভেতরে দেখতে পাবো, একটা আলাদাই ইনসিকিউরিটি আমরা ওর ভেতরে দেখতে পাবো। ফাইনালি সময় থাকতে থাকতে রিনও সেই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে। আর এরকমও একটা সময় আসবে এই বইয়ের ভেতরে যেখানেতে দাঁড়িয়ে রিন নিজের টিম মেম্বার্সদের ওপরে, মানে ভেনকার ওপরেও না, রিন আঙুল ওঠাবে আর বলবে কি যে তুমি তো আমাকে হয়তো বিট্রে করেছো। তার কারণ হলো এটা, একটা যুদ্ধ হচ্ছিল, যেই যুদ্ধটাতে রিন আর নেজা দুজনেই ইনভলভ ছিল। ঠিক আছে, আর নেজাকে রিন হারিয়ে তো দেয়, বাট নেজা না রিনকে চিঠি লিখে পাঠাতে থাকে। যখন হারিয়ে ফেলে নেজাদের ড্রাগন রিপাবলিককে, ও নিজের বাড়ি ঘরদোর বানিয়ে ফেলে না, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে নেজার ফ্যামিলিতে যারা কুকপত্ররা ছিল তারাও রিনের খাবারে বিষ টিষ মিশিয়ে টিশিয়ে তাদেরকে মারবার একটা চেষ্টা করবে। আর সামহাও নেজা কি করবে, রিনকে চিঠি লিখতে থাকবে আর বলতে থাকবে যে তুমি এর থেকে বেঁচে থেকো, ও আমাদের বাইরে অনেক পুরনো কুক, অনেক দিন ধরে আমাদের ফ্যামিলিকে সার্ভ করেছে, তো এই কাণ্ডটাও করতে পারে। তো এই সমস্ত জিনিস দেখে, মানে এই চিঠিগুলো পড়ে নেজার থেকে পাওয়া রিন আলাদাই রকম ভাবে না নিজের স্যানিটি হারাতে থাকবে। আর বেসিক্যালি নেজাটাও ছ্যাবলা, ও ঠিক এই কারণেই চিঠিগুলো কিন্তু ওকে লিখছিল যাতে রিন নিজের স্যানিটিটা ভালোভাবে হারিয়ে ফেলে। আর কি তাই ওকে বারবার করে বোঝাবে যে নেজা যেটা করতে চাইছে তোমার সাথেও কিন্তু রিন ঠিক সেটাই হচ্ছে। মানে রিন ওখানেতে দাঁড়িয়ে তখন ভেনকার ওপরে আঙুল তুলবে, ভেনকাকে বলবে কি যে হ্যাঁ তুমি আমাদের টিমের স্পাই, তুমি আমাদের টিম সম্বন্ধে সমস্ত রকমের খবর নেজাকে গিয়ে দিয়েছো। তখন ভেনকার এই জিনিসটা শুনে খুব খারাপ লাগবে। আর সেই মুহূর্তেতেই দাঁড়িয়ে রিনের ওপরে একটা অ্যাটাক হবে, যেই অ্যাটাকটা থেকে রিনকে বাঁচাতে গিয়ে ভেনকাও মারা যাবে। আর তার পরবর্তীকালে দাঁড়িয়ে রিন এটা বুঝতে পারবে যে একটা ইনসিকিওর পার্সন হয়ে যাচ্ছে। আর ও আস্তে আস্তে কিতায়কেও পাগলের মতন, মানে একটা টাইমে যখন ওদের খাদ্যের অভাব আসবে তখন কিতায় বলবে যে আমাদের ডেফিনেটলি নেজাদের সাথে হাত মেলানো উচিত, কারণ ওদের কাছে খাবার দাবার আছে। সেই সমস্ত জিনিসগুলো রিনের মাথায় ঢুকবে না। রিন বলবে আমি সবাইকে মেরে ফেলবো। তখন কিতায় ওকে লজিক্যালি একটা জিনিস বোঝাবার চেষ্টা করবে যে এটাকে কিন্তু হেরে যাওয়া বলে না, এটা হলো তুমি যখন রাজা হয়েছো বা তুমি যখন রানী হয়েছো, এক কথায় দাঁড়িয়ে তুমি যখন পাওয়ারে এসেছো, তোমার শুধু নিজের পাওয়ার নয়, তোমার প্রজাদের ব্যাপারেও ভাবা উচিত, তারা খাবেটা কি। ঠিক আছে, তুমি তো দেখতে পাচ্ছ চারিদিকে খাদ্যের অভাবেতে হচ্ছে রে কি। আজকে আমাদের কাছে খাবার থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু গোটা দেশের কাছে নেই, তাহলে তুমি কিরকম রানী হবে। আর অন দি আদার হ্যান্ড রিন নিজের স্যানিটি কনস্ট্যান্টলি হারাতে থাকবে নিজের পাওয়ারের নেশাতে। তো একদিন কিতাই রিনের জন্য হাতে তরোয়াল তুলে বলবে আজ তো আমি তোমাকে মেরেই ফেলবো। তো যখন রিনও তরোয়াল তুলে কিতায়ের সাথে লড়বে, এই যে পার্টটা রয়েছে না, এই পার্টটা খুব ইমোশনাল থাকবে। আর তারপরে রিন কোথাও না কোথাও দাঁড়িয়ে রিয়েলাইজ করবে রিন হয়তো তার স্যানিটিটা সম্পূর্ণভাবেই হারিয়ে ফেলেছে, রিনের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তার কারণ হলো ও জীবনে কিতায়ের ওপরে হাত তুলেছে, অন্য কারোর ওপরে নয়, ও কিতায়কে অসম্মান করেছে। সো তারপরেতে দাঁড়িয়ে এক কথায় দাঁড়িয়ে বলতে গেলে রিন নেজাকে বলবে তাকে মেরে ফেলতে, কারণ তার এই প্রাণটা পুরোপুরি বৃথা হয়ে গেছে। সেই পাওয়ারে আর থাকতে চায় না, এই পাওয়ার নিয়ে আর ভাবনা চিন্তাও করতে চায় না। তার গোটা জীবনটা লড়াই করতে 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 সে হাঁপিয়ে গেছে, আর ও লড়াই করতে চায় না। সো বইয়ের শেষেতে দাঁড়িয়ে শুধুমাত্র নেজাই বেঁচে থাকবে, কিতায়ও মারা যাবে, রিনও মারা যাবে, কারণ কিতায় রিনের এক কথায় দাঁড়িয়ে ভেসেল ছিল। সো ডেফিনেটলি রিন মারা গেলে কিতায়ও মারা যাবে, কিতায়ের কিছু হলে সেটা রিনেরও লাগবে। তো হ্যাঁ, বইটা এক কথায় দাঁড়িয়ে একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড ছিল। হ্যাঁ, বইয়ের অনেক ক্ষেত্রেতে দাঁড়িয়ে আমার এটা মনে হয়েছে যে একটু বেশি পরিমাণেতে এক্সপ্লেনেশন চলছে, যে এক্সপ্লেনেশনগুলোর একদমই প্রয়োজন নেই। আর সেই এক্সপ্লেনেশনগুলোর জন্যই কিন্তু বইটা কোথাও না কোথাও দাঁড়িয়ে একটু হলেও আমাদের বোরিং লাগবে।
বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনালি এই 3টে পার্ট শেষ হয়ে গেছে এবং আমি তোমাদের সাথে স্টোরিটাও ছোটোখাটোর ওপরে ডিসকাস করে নিয়েছি। তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর যারা যারা ভিডিওটা এন্ড অবধি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। বাই।